authorities has contacted me. The entire time they've done trial by media. আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? It took a while, eventually. টিউলিপ সিদ্দিকী ইতিমধ্যে গণমাধ্যমে জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এক ষড়যন্ত্রের মাধ্যমে আমাকে এবং আমার খালার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়েছে। শেখ হাসিনা স্টাইলে বাংলাদেশ নতুন কেউ চালাতে পারবে না, সেটা যেই হোক, মাহফুজ আলম হোক আর নতুন কোনো রাজনৈতিক দলের নতুন কোনো নেতাই হোক। আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নতুন করে মোড় সৃষ্টি হয়েছে, অর্থাৎ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকে গেছে রাজনীতিটা। দিন যত যাচ্ছে রাজনীতিটা আওয়ামী লীগের দিকে ফেভার করছে। তার চেয়ে বড় বিষয় যেটা, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়াতে ডক্টর ইউনূস হিমশিম খেয়ে গেছে, শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। লন্ডনে আওয়ামী প্রতিরোধের মুখে পড়তে চলেছেন ডক্টর ইউনূস। সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে ইংল্যান্ডে যাবেন এবং ইংল্যান্ড আওয়ামী লীগকে মোটিভেশনের মাধ্যমে তিনি ডক্টর ইউনূসের বিপক্ষে একটা বড় শোডাউন করার চেষ্টা করবেন। সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব। জেলায় জেলায় ডিসি অফিস থেকে এই সমন্বয়কদের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। শুধু তাই নয়, সচিবালয় থেকে ওদেরকে টেনে হিচড়ে বের করতে হবে। আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন, যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিন পরে এসে কি পরিস্থিতি দেখবেন বাংলাদেশে। দেশ যদি ভালোবাসে, এটাই আমাদের জন্য ইম্পর্টেন্ট। পুরুষ হোক না মহিলা হোক, এটা আমি এত চিন্তা করি না। আমি চিন্তা করি যে কি দেশকে কি এগিয়ে নিবে নাকি, দেশ ভালোবাসে নাকি, আমাদের দেশে যারা গরিব আছে তাদের জন্য কাজ করবে নাকি, এটাই আমার চিন্তা। কিন্তু আপনাকে আমি বলি, আমি যেখানে রাজনীতি করি ব্রিটেনে, আমাদের কিন্তু একজন মহিলা প্রাইম মিনিস্টার ছিল অনেক আগে, আমি যখন খুব ছোট, মার্গারেট থ্যাচার। তারপরে কিন্তু কখনোই আমাদের মহিলা প্রধানমন্ত্রী হয় নাই, এবং আমাদের বিরোধী দলের লিডারও কিন্তু লোক। সারা জীবন বড় হয়েছি নানার কথা শুনে আর আমাদের যুদ্ধর কথা শুনে। তাকে কখনো তো আমি দেখি নাই, কিন্তু তার অনেক গল্প শুনেছি। আর তারপরে দেখলাম যে আমার মা আর খালা দুইজনই সবসময় বাংলাদেশের মানুষ নিয়ে আলাপ আলোচনা করতেন। তো একদিক দিয়ে আমার খালা আমার রোল মডেল ছিলেন। আমি চেয়েছি যে দেখি নিজের থেকে পারি নাকি, এখানে থেকেও রাজনীতি করতে পারতাম। তারপরে ভাবলাম লন্ডনে আমার জন্ম, লন্ডনে বড় হয়েছি, দেখি লন্ডনে পারি নাকি, তাই চেষ্টা করলাম। কিন্তু রাজনীতি হলো মানুষকে সাহায্য করার জন্য। যে দেশেই থাকো, সেই দেশের থেকে যদি সাহায্য করা যায়, তাহলে ওইটাই আমি চাই, আমার জীবনের ইচ্ছা এটাই। ক্যাম্পেইনিংয়ের সময় আমি বারবার বলেছি যে আমি কিন্তু বাংলাদেশি, আমি ব্রিটিশ বাংলাদেশি, আর আমি খুব গর্বিত যে আমি ব্রিটিশ বাংলাদেশি। এই সকল কিছুর অবসান ঘটাতে সম্প্রতি লন্ডনে প্রধান উপদেষ্টা সফরকালে সাক্ষাতের সুযোগ চেয়েছিলেন টিউলিপ সিদ্দিক, এবং এ বিষয়ে রাজিও হয়েছেন দেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তবে এদিকে আরো স্পষ্টভাবে জানা যায়, শুধু টিউলিপ সিদ্দিকের বিষয় নয়, বরং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সকল বিষয়ে কথা বলবেন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে টিউলিপ সিদ্দিকী। প্রিয় দর্শক, টিউলিপ সিদ্দিকী ও শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা প্রচার করা হয়েছে গণমাধ্যমে, এ বিষয়ে আপনার মতামতটি অবশ্যই জানাতে ভুলবেন না। মাহফুজ আলম উপদেষ্টা হয়ে হয়তো ভেবেছিলেন যে উনি অনেক কিছু হয়ে গেছেন। বাস্তবতাটা হচ্ছে উনি কিন্তু ইলেক্টেড মিনিস্টার না। উনি দেখি বিশাল গলা উঁচু করে বলতেছে যে একজন সিটিং মিনিস্টারের সাথে এরকম করতেছে ছাত্ররা। আরে ভাই মাহফুজ আলম, তুমি এক মাহফুজ আলমের চেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তোমার চেয়ে আরো অনেক যোগ্য ছেলে মেয়েরা আছে, যাদেরকে উপদেষ্টা বানাই দিলে তোমার চেয়ে অনেক ভালো তথ্য মন্ত্রণালয় চালাতে পারবে। এই মাহফুজ আলমকে বিগত 8 বছরে তো আমরা এইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি অ্যাক্টিভিজম করি, সেই 18 সালে কোটা সংস্কার আন্দোলন থেকে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। অনেক অন্যায় অত্যাচারের শিকার হয়েছি, জেল কেটেছি, জুলুমের শিকার হয়েছি, রিমান্ডে গিয়েছি, মার খেয়েছি, হাসপাতালে গিয়েছি, ছাত্রলীগের মার খেয়েছি। মাহফুজ আলমকে তো কখনো দেখি নাই ছাত্রলীগের মার খেতে 2 দিন 5 দিন গ্রেপ্তার হয়ে জেলখানা ছিল, 1 দিন পুলিশে ডান্ডা খেয়েছে। সে হয়ে গেছে উপদেষ্টা, মাস্টার মাইন্ড। তো সেই জায়গায় বলবো যে শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশে এরকম অসংখ্য তরুণ তরুণীরা আছেন যারা দেশের জন্য নিবেদিত প্রাণ এবং যোগ্য, এবং যারা এই ফ্যাসিবাদী বিরুদ্ধে তাদের দীর্ঘ লড়াই সংগ্রামের যাত্রা আছে, যারা মাহফুজ আলমের চেয়ে অনেক বেশি যোগ্য। তো সেখানে মাহফুজ আলম যেভাবে অ্যাটিটিউডটা করেছে, এটা অবশ্যই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে আঘাত লাগার মতো। হ্যাঁ, তাকে বোতল মেরেছে। দেখেন, এখানে অনেকেই বলেছে যে তার মাথায় বোতল মেরেছে, এটা খুব অন্যায় হয়েছে। এখানে আমি এতদিন চুপ ছিলাম, কারণ যে ছেলেটা বোতল মেরেছে সেই ছেলেটা কে, সেটাকে আইডেন্টিফাই করা জরুরি ছিল। তারা কি করলো, মাহফুজ আলম সহ, মাহফুজ আলম যে গং এনসিপি, তাদের বানানো যে রাজনৈতিক দল, এবং বাকশাস তাদের বানানো রাজনৈতিক ছাত্র সংগঠন, সরকারি দল, সরকারি ছাত্র সংগঠন বর্তমানের, তাদেরকে ঢালাওভাবে প্রেসক্রাইব করা হলো যে তোমরা এটাকে শিবিরের উপর দায় চাপায় দাও। আর আলটিমেটলি কি বাইরে হলো, সেই ছেলের কিন্তু কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পায় নাই। দেখেন তাহলে এখন কি দাঁড়াইলো বিষয়টা, উদ্দেশ্য প্রণোদিতভাবে মাহফুজ আলম তার ক্ষোভকে এখানে কিন্তু টার্গেট করতেছে। আর একটা জিনিস, যে এই ছেলের কিন্তু কোনো রাজনৈতিক পরিচয় শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল না। এখন আমরা এই যে ছেলেটাকে যদি বলি যে সে ছাত্রলীগ করে বা সে শিবির করে বা তার বিশেষ কোনো এজেন্ডা আছে, এটা আমরা কিভাবে বলবো? বরং এইখানে
আমি যেটা বলতে পারি, মাহফুজ আলম যেহেতু মাস্টার মাইন্ড, এই ছেলে হয় নিরপেক্ষ, সে যেটা বলেছে তার বক্তব্য সত্য, অথবা তার অন্য কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা যেহেতু পাওয়া যায় নাই, মাহফুজ আলম নিজেই ভিকটিম কার্ড খেলার জন্য এই ছেলেকে দিয়ে বোতলটা মারাইছে। কারণ এই ছেলের বোতল মারা কিন্তু খুবই সূক্ষ্ম। আর মাহফুজ আলম এখন বিতর্কিত, এখন ওনার মাথায় বোতল পড়লে উনি একটা ভিকটিম কার্ড খেলতে পারবে, এবং জগন্নাথের আন্দোলনটাকে কিন্তু মাহফুজ আলম প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, মেনে নেওয়ার কিন্তু চেষ্টা করে নাই। এই জন্যই আমি আসলে শুরুতে কোনো মন্তব্য করি নাই। এখন দেখেন বাস্তবে আসলে কি বের হলো। বোতল মারা, ডিম মারা, জুতা মারা, এগুলো একরকমের প্রতিবাদের সংস্কৃতি। হ্যাঁ, তো যে যেরকম কর্ম করে বিভিন্ন প্রেক্ষাপটের কারণে তার কর্মের ফল বের হয় এরকম। এখন জনগণ আসলে রায় দিবে যে আপনাকে যে বোতল মারলো, এখন জনগণ কি এই বোতল মারার পক্ষে না জনগণ আপনার পক্ষে। আপনাকে যদি কেউ জুতা মারে, তখন এটার রিয়াকশনটা পাবলিকের কাছে যাবে, যে পাবলিক দিবে যে পাবলিক কি আপনার পক্ষে না জুতা মারার পক্ষে। আর পাবলিক যদি আপনার পক্ষে থাকে তাহলে ভালো। কেউ আপনাকে বোতল মারলে, জুতা মারলে, কেউ আপনাকে ডিম মারলে আপনার জনপ্রিয়তা বাড়বে, জনগণের সমর্থন বাড়বে, জনগণ আপনাকে প্রোটেক্ট করবে, যেহেতু আপনি জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে গেছেন। আর হ্যাঁ, আপনাকে যদি কেউ যদি ইট মারে, মানে যেটা দিয়ে মানুষের অ্যাসাল্ট হতে পারে, মানুষের আহত হতে পারে, সেটা তো অবশ্যই আমরা সমর্থন করবো না। তো মাহফুজ আলমের ক্ষেত্রে কি হলো, বোতল মারলো, সাথে সাথে জগন্নাথের সব ছেলেরা এটা নিয়ে মস্করা শুরু করলো, সব ছাত্রছাত্রীরা এটা নিয়ে মস্করা শুরু করলো। ইট মিনস যে অনেকেই হয়তো একরকম আনুষ্ঠানিকতার জন্য হয়তো ফেসবুকে পোস্ট দিয়েছে যে এটা খুব খারাপ কাজ, কিন্তু মনে মনে সেও কিন্তু ওই যে বোতল মারা যারা আনন্দ ফুর্তি করতেছিল, মনে মনে সেও সেই আনন্দ ফুর্তির অংশীদার একজন। এটাই বাস্তবতা। তো আমি বলবো যে মাহফুজ আলমদেরকে সেই লার্নিংটা নিতে হবে যে শেখ হাসিনা এই স্টাইলে বাংলাদেশ নতুন কেউ চালাইতে পারবে না, সেটা যেই হোক, মাহফুজ আলম হোক আর নতুন কোনো রাজনৈতিক দলের নতুন কোনো নেতাই হোক। শেখ হাসিনা স্টাইলে বাংলাদেশ চালাইতে গেলে এই জেন জি প্রজন্মের কাছে আপনাদেরকে অপদস্থ হইতে হবে, জেনমি প্রজন্মের কাছে আপনাদেরকে পরাজিত হইতে হবে। বিপিনুরের এক সময়ের সতীর্থ তারেক দল ভেঙে করেছেন আলাদা দল, আর এই দল করার পর গেল সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় করার সমালোচকদের মধ্যে তিনি একজন। আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন, যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিন পরে এসে তিনি আসলে কি পরিস্থিতি দেখবেন বাংলাদেশে, যে কি ঘটতে পারে। দর্শক, আমজনতা যে দলটি নতুন লঞ্চ করা হয়েছে, সেই দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক বলছেন, কোনো একটি নির্দিষ্ট দলকে ফেসিলিটেট করা ডক্টর ইউনূসের কাজ নয়। অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণ অভ্যুত্থানে অংশ নিয়ে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনূসের, কিন্তু ডক্টর ইউনূস একটি নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছেন। সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব শব্দটা দেখেন, সমন্বয়কদের বলা হতো জাতির হিরো, সেই জাতির হিরোকেই এখন টোকাই হিসেবে আখ্যায়িত করে তিনি বলছেন যে সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব। জেলায় জেলায় ডিসি অফিস থেকে এই সমন্বয়কদের টেনে হিচড়ে বের করার জন্য সবাই প্রস্তুত হন। শুধু তাই নয়, সচিবালয় থেকে এদেরকে টেনে হিচড়ে বের করতে হবে। যদি এই ঘোষণা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আগামীকালকে থেকে বা শুরু থেকেই, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? এখন কেন বরাবর ডক্টর ইউনূস তিনি অপরদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা বলছেন ডক্টর ইউনূস শুধু তিনি এবং তার কিছু পোষ্য ছাত্র, তিনি তাদের কথা শুনেই আসলে সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন, যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা মনে করছে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, কিন্তু তিনি তার পোষ্য ছাত্রদের বাহিরে গিয়ে কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সার্বিক জনপ্রিয়তা ছিল 10 মাস আগে, এই সার্বিক জনপ্রিয়তার প্রধান একটা কারণ ছিল আওয়ামী লীগ তানাকে ধরছিলেন। ইভেন আওয়ামী লীগ সরকার দেখেন যেই ইস্যুগুলো নিয়ে ডক্টর ইউনূসকে ধরছেন বা তৎকালীন সময় তাকে আইন আদালত মামলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাইছিলেন, সেই একই জিনিস আজকে সবাই খোঁটা দিচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই কাজগুলো সবার আগে তিনি সাইরা নিয়েছেন। গ্রামীণের নামে তিনি কি বলা হয় যে একটা ভার্সিটির লাইসেন্স নিয়েছেন, ইভেন জনশক্তি রপ্তানি আদম ব্যবসায়ীর লাইসেন্স নিয়েছেন, বিভিন্ন 666 কোটি টাকা কর তিনি মাফ করে দিয়েছেন, নোবেল পুরস্কার পাইলে এটার কর দিতে হবে না, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন। ইভেন সমন্বয়কদের যে গ্রুপ বা দল এনসিপি, সেই এনসিপি খুল্লা প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কন্টিনিউ সমর্থন দিয়ে যাচ্ছেন। আর নির্দিষ্ট একটা দল যাদের এখনো নিবন্ধন হয় নাই, তাদের কথাই এই সরকার চলছে দাবি করে বিএনপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, আরো যে দলগুলো আছে ছোট বড় সকলেই কিন্তু নানান দুরভিসন্ধি দেখছেন। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বশেষ ঈদের জামাতের আগে যে বক্তব্য ছিল, সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নানান আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো করছে। এর মাঝখানে তিনি দেশের বাইরে গিয়েছেন, তো এই 4 দিনের সফর শেষে তিনি ফিরে আসবেন, কিন্তু যে পরিস্থিতি ঘোলাটে আকার ধারণ করছে, সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে?